আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z রেসিপি। এই একটা ভিডিও থেকে পেয়ে যাবেন কেকের বেস তৈরি এবং ক্রিম তৈরির পারফেক্ট একটি রেসিপি। যাদের কেক সফট হয় না এবং বেক করার পর চুপসে যায়, তারা ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখন এখানে আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। আর যদি ডিমটা ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখন এই ডিমগুলোকে একটি বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিটের জন্য আমি ভালো মতো বিট করে নিচ্ছি। আর এই ডিমের মধ্যে যখন এইরকম বাবলস ক্রিয়েট হবে তখন আমি বিটারটা বন্ধ করে রেখে দিলাম। দেন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি কিন্তু পুরোটা একসাথে দিয়ে দিইনি, অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো বিট করে নিয়েছি। তো এখন চিনিটা এবার পুরোপুরিভাবে গলে যাওয়ার পর বাকি অর্ধেকটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেন চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে আবারও ভালো মতো বিট করে নিলাম। দেন এখানে আমি আবারও 1/4 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা এবার গলে আসা পর্যন্ত এটাকে আবারও ভালো মতো বিট করে নিয়েছি। আচ্ছা, কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার অ্যাভেলেবল না থাকলে এই কাজটা আপনারা হ্যান্ড উইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। তো এই ডিমটা এবার আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালো মতো বিট করে নিয়েছি এবং চিনিটা এবার সম্পূর্ণভাবে গলে গিয়েছে। আর ডিমটা যখন এইরকম ফ্লাপি টাইপের হয়ে যাবে, এটা দাগ দিলে সাথে সাথে মিশে যাবে না, তখন বুঝবেন এটা একদম ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা এখানে পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স ইউজ করতে পারবেন। তো এটাকে এবার আমি আবারও হাই স্পিডে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর এখন খুব একটা বেশি বিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, নইলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার বিটারটা বন্ধ করে এখানে এবার আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম। এবার এখানে আমি হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারবেন। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমি একদম সমানভাবে দিয়েছি। 1/4 চা চামচ বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেকিং সোডাটাও কিন্তু আমি একদম সমানভাবে দিয়েছি। তো এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি প্রায় 3 বারে চেলে নিচ্ছি। আর অল্প করে চেলে নেওয়ার পর হ্যান্ড উইস্ক দিয়ে আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর সময় অবশ্যই এটাকে একদিক দিয়ে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, নইলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই শুকনো উপকরণগুলো কখনোই একবারে মিশিয়ে নেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে চেলে নেওয়া বাড়তি অংশটা আমি ফেলে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। আচ্ছা, তো এখন এইখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। আর এই মোল্ডটায় লেখালেখির কাগজ বিছিয়ে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। দেন পুরো ব্যাটারটাই আমি কেক মোল্ডে ট্রান্সফার করে নিলাম। তো এবার এই মোল্ডটাকে এইরকমভাবে আমি কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এতে করে এর মধ্যে যে এয়ারটা ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে আসবে। আচ্ছা, তো এখন চুলায় একটি প্যান আমি 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম। আর এই প্যানের উপর আমি একটি স্ট্যান্ডও দিয়ে নিয়েছি। দেন এবার এর উপর আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এই কেকটাকে চুলায় একদম লো মিডিয়াম হিটে প্রায় 40 মিনিটের মতো ভালো মতো বেক করে নিতে হবে। আর এই প্যানে যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার, লবঙ্গ অথবা আমার মতো ফয়েল পেপার দিয়েও বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, তো এখন আমি ফিরে আসলাম ঠিক 40 মিনিট পর। ইতিমধ্যে কেকের উপরটা সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, এর মানে কেকটা পারফেক্টলি ডান। তো এবার একটি টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি কেকের ভিতরটা আসলে পারফেক্টলি কুক হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, মানে কেকটা একদম পারফেক্টলি ডান। এখন এই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসার আগে পর্যন্ত এটাকে আমি একটি পলি ব্যাগে মুড়িয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, তো এখন কেকটা এবার একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরও কেকটা কিন্তু একটুও চুপসে যায়নি। তো এবার একটি নাইফের সাহায্যে কেকের চারপাশটা আমি ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটা উল্টিয়ে এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি এবং নিচের কাগজটা এবার আমি সরিয়ে নিচ্ছি। আর এই কেকের নিচটাও যে কতটা সুন্দর হয়েছে এবং একটুও যে পুড়ে যায়নি, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কেকটা যে কতটা সফট হয়েছে সেটাও আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার একটি টার্নিং টেবিলের উপর আমি কেকটা নিয়ে নিয়েছি এবং একটি ব্রেড কাটার নাইফের সাহায্যে কেকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো কেটে নিচ্ছি। আর এটা আসলে বলে বোঝার মতো কিছু না, আপনি একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। এই কেকটাকে এবার আমি 3 ভাগে ভাগ করে নিলাম, তবে আপনারা চাইলে 4 অথবা 5 ভাগও করে নিতে পারবেন। তো এবার সুগার সিরাপ তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে এবার আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম।
তো আজ আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কেকটা ফ্রস্টিং করে নিব। এজন্য এখানে আমি 1 কাপ প্লাস হাফ কাপ পরিমাণ ক্রিম আমি নিয়ে নিলাম। আর কেকটা যেহেতু 2 পাউন্ডের হবে এজন্য ক্রিমটা একটু বেশি লাগবে। আচ্ছা, তো এখন ক্রিমটা আমি লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। দেন পরবর্তী 3 মিনিট মিডিয়াম স্পিডে ক্রিমটা ভালো মতো বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করতে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আর ক্রিমের মধ্যে যখন দেখবেন এরকম ভাঁজ পড়ে আসবে এবং ক্রিমটা উঠানোর পর এরকমভাবে পড়ে যাবে না, তখন বুঝবেন ক্রিমটা একদম পারফেক্টলি রেডি। তো এখন আমি বিটাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন কেটে রাখা কেকগুলো থেকে একটা স্লাইস আমি নিয়ে নিলাম। দেন আমাদের তৈরি করে রাখা সুগার সিরাপটা আমি ব্রাশ দিয়ে ভালো মতো ব্রাশ করে নিলাম। আর সুগার সিরাপটা এমনভাবে ব্রাশ করে নিতে হবে যেন কেকটা সম্পূর্ণভাবে ভিজে যায়। দেন সামান্য ক্রিম দিয়ে এটাকে ভালো মতো স্প্রেড করে নিলাম। তো আবারও আরেকটি কেকের স্লাইস আমি এর উপর দিয়ে দিলাম। দেন এর উপর আবারও সেমভাবে সুগার সিরাপ ভালো মতো ব্রাশ করে নিলাম। আবারও ক্রিম দিয়ে এটাকে ভালো মতো স্প্রেড করে নিলাম। অ্যাট লাস্ট কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে সুগার সিরাপ আমি ভালো মতো ব্রাশ করে নিলাম। তো এখন কেক বোর্ডটা আমি ভালো মতো ক্লিন করে নিলাম। দেন একটি রোজ নজলে ক্রিম ঢুকিয়ে এটাকে আমি চারিদিকে এরকমভাবে লাগিয়ে নিলাম। আর এই কাজগুলো আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা একটু ভালো মতো দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, তো এখন কেকের উপরটা একটি প্যালেট নাইফের সাহায্যে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এবারে চারো সাইডটা এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা ঠিক করে নিচ্ছি। আর এই কাজগুলো আপনাকে একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে কেকের ফিনিশিংটা সুন্দর হবে। আর যারা এই কাজগুলো করেন তাদের খুব একটা বেশি সময় লাগবে না, তবে যারা নতুন তাদের একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। আচ্ছা, তো এখন কেকটা এবার আমার একদম অলমোস্ট রেডি। আর এই কেকটা যেহেতু আমি বাসার জন্য বানাচ্ছি তাই এটাকে আমি খুব একটা বেশি ক্লিন করলাম না। আচ্ছা, তো এখন আমি একটি টুজি নজেল নিয়ে এরকমভাবে রোজ বানিয়ে নিচ্ছি। নজেলটা চাপ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর রোজ তৈরি হয়ে যাবে। আর এই রোজগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। আচ্ছা, তো আপনারা ক্রিমের মধ্যে অন্য কালারের রং মিশিয়ে রোজগুলো বিভিন্ন কালারের করে নিতে পারেন। তবে আমি এই খাবারটা আনহাইজেনিক করতে চাই না, তাই এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি। আচ্ছা, তো এখন আমি কেকটা চারপাশে এরকমভাবে ডিজাইন করে নিয়েছি। সেম নজেলটা দিয়েই আমি এরকম ডিজাইন করে নিয়েছি। তো এখন এই কেকটা যেহেতু বার্থডে কেক ছিল তাই এখানে আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। তবে আপনারা পছন্দ মতো যে কোনো কিছুই লিখে নিতে পারবেন। তো এই বার্থডেটা যেহেতু আমার ছিল তাই এখানে আমি হ্যাপি বার্থডে টু মি লিখে নিলাম। আর এই ক্রিমটায় আমি সামান্য রেড ফুড কালার ইউজ করেছি। আর এই কেকটা আমি যেহেতু সাদা মাটা রেখেছি এবং এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তাই কেকটা কিছুটা অ্যাট্রাকটিভ বানাতে গোল্ডেন কালারের লিপ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। পুরো কেকটাই আমি এইরকমভাবে গার্নিশিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকমভাবে বা এর থেকে আরও সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমি কেকটার উপর কিছু এডিবল বাটারফ্লাই এর উপর বসিয়ে দিলাম। এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন আমি এর উপর কিছু এডিবল সুগার পাল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। সো এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার, লোভনীয় এবং ভীষণ সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই কেকটা এবার কতটা সফট হয়েছে আমি এবার একটু কেটেও দেখিয়ে দিয়েছি। এই কেকটা এতটাই সফট হয়েছে এবং ভিতরটা এতটাই রসালো যেটা মুখে দিতে জাস্ট মিলিয়ে যায়। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।